সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই লেকচারটি দিচ্ছি অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। শীতকালীন বন্ধের পরে তোমাদেরকে প্রথমেই জানাই উষ্ণ আমার অন্তর থেকে অভিবাদন ও শুভেচ্ছা। এবং সেই সাথে আরেকটি বছর শুরু হয়ে গেল, ইংরেজি বছর 2020 শেষ হয়ে গেল 2021-এর সূচনাতে। আজকে তোমাদের যে লেকচারটি সেটি নিশ্চয়ই তোমাদের খেয়াল থাকার কথা যে শীতকালীন বন্ধের আগে ইতিপূর্বেও কয়েকটি লেকচার দেওয়া হয়েছিল চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টারের নাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, কন্ট্রোল অফ ক্যাশ বা ক্যাশ কন্ট্রোল। তো এই যে নগদ নিয়ন্ত্রণের যে চ্যাপ্টারটি ছিল সেখান থেকেই মূলত আমরা আবারও পড়া শুরু করব। ইতিপূর্বেও নিশ্চয় খেয়াল আছে যে আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে নগদ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, নগদ নিয়ন্ত্রণের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, যাই হোক ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আমরা মূলত ব্যাংকের অংশটা নিয়ে কথা বলবো, যে অর্থাৎ নগদ নিয়ন্ত্রণে ব্যাংকের মাধ্যমে কিভাবে হয়। তো যাই হোক, ফর্মালি লেকচার শুরু করার আগে তোমাদেরকে আবারও বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তার পরীক্ষা কার্যক্রম কিন্তু খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে। 17 তারিখ, এই মাসের 17 তারিখ থেকে কিন্তু অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাগুলো কিন্তু শুরু হতে যাচ্ছে। তো পাশাপাশি এটা বলে রেখে অন্যান্য কার্যক্রমগুলো হয়তো শুরু হয়ে যাবে। ভ্যাকসিন চলে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশে যদিও এখনও পৌঁছায়নি, কিন্তু আমরা আশাবাদী যে এই মাসের শেষ দিকে হয়তো পৌঁছে যাবে এবং সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যে সমস্ত সেক্টরে আগে দরকার সেখানে হয়তো এই টিকাগুলো আগে ওখানে বিতরণ করবে বা টিকা দেওয়ার ব্যবস্থা নিবে। আশার কথা হচ্ছে যে এই শীতকালেও আমাদের আমরা যেটা ভীত ছিলাম যে সেকেন্ড ওয়েভের সময় না আবারও না সরকার লকডাউন ঘোষণা করে। তো যাই হোক, এখন পর্যন্ত লকডাউন ঘোষণা করেনি, কিংবা দেশে বিশেষ করে ইউরোপে যে সমস্ত দেশে ধরো লকডাউন চলছে, তো সেখানেও কিন্তু আসলে লকডাউন কেন দিচ্ছে, মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে ওই সমস্ত দেশে। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু আসলে এখনও আমরা আশাবাদী যে ওই পরিমাণ ছড়াবে না, কিংবা মৃত্যুর হারটা হয়তো ওইভাবে ব্যাপক হারে মহামারী আকারে হয়তো আমরা দেখব না, যে রাস্তা রাস্তা লাশ পড়ে আছে, এটা আমরা কখনো আশাও করি না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে 3টি জিনিসকে কিন্তু অনুসরণ করতে হবে, যে যখনই বাইরে যাবে তখনই মাস্ক ব্যবহার করবে, প্রত্যেকেই ব্যবহার করা উচিত। কেউ করলো না, এইভাবে না। প্রত্যেক ব্যক্তি তার সুরক্ষার জন্য নিজেই এই ব্যবস্থাটি নিবে। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই যখন বাইরে থেকে ঘরে ফিরেই কিন্তু তার প্রথম কাজ হবে যে হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার যে সমস্ত আছে সেগুলো সে যথাযথভাবে ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। এই যে স্বাস্থ্যবিধি যেগুলো আছে এগুলো যদি আমরা না মানি, আমরা কিন্তু বাঁচব না। তো প্রথমেই হচ্ছে যে এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিন্তু আসলে আমাদেরকে নিজেকে সবার আগে সচেতন হতে হবে। সরকারের পক্ষে একা কিন্তু সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমরা না ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত জীবন সুরক্ষার আমরা ব্যবস্থা নিব। তো যাই হোক, তোমরা এই কথাগুলো যখন শুনছো তখন আশা করি যে তোমাদের আবার একটু বোধোদয় হবে, যে যারা মাঝে মধ্যে ভুলে যাওয়া, রাস্তায় গিয়ে মনে করে যে মাস্কটা নিয়ে আসিনি, অথচ দৌড়ে গিয়ে আবার নিয়ে আসবে। ঘরে ফিরে যদি মনে হয় যে হাতটা তো ধুইনি, তো সেই ক্ষেত্রে আবার একটু সাবান দিয়ে বা বাথরুমে দ্রুত গিয়ে অন্তত হাতটা ধোয়া যায়, আমি ভুল করে ফেলেছি। তো আসলে এই সচেতনতা থেকেই বারবার বলা যে প্যান্ডামিকের এই সিচুয়েশনে যাতে আমরা সজাগ থাকি এবং অপরের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও যাতে আমরা সজাগ করি। শুধু আমার এই কথাগুলো তুমি তোমার মধ্যে রাখবে তা কিন্তু না। আমার এই কথাগুলো তোমার জন্য একলা বলছি না, তোমার জন্য একলা যেগুলো বলছি সেগুলো হচ্ছে যে লেকচার যেটা দিচ্ছি, যে যার মতন করে ভিডিওটা দেখে নেবে, পড়া সম্পর্কে জানবে। তো এই কারণে এই যে শীতকালীন আমাদের দেখো ডিসেম্বর শেষ হয়ে গেলো, শীত কিন্তু খুব বেশি পাওনি, বা ঢাকা বা ঢাকার আশেপাশে যে সমস্ত এলাকা আছে সেখানে উত্তরবঙ্গের মতন 7 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চলে আসেনি, বা সর্বনিম্ন তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু আমরা পাইনি। তবে এই মাসের মাঝামাঝি অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি কিন্তু আবহাওয়াবিদরা বলছে যে একটি শৈত্যপ্রবাহ আসবে
এবং সেখানে টেম্পারেচার ফল করবে বা টেম্পারেচার আরও বেশি মানে শীত অনুভূত বেশি হবে শৈত্যপ্রবাহের পাশাপাশি। তো যাই হোক, বেশ কিছু কথা বললাম, তোমরা সচেতন থাকবে এবং নিয়মিত এগুলো অনুসরণ করবে। পড়া তো আছেই। তো আসি প্রথমেই যে আজকে একটু প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 7ম অধ্যায় থেকে, আবারও বলছি ক্যাশ কন্ট্রোল থেকে বা কন্ট্রোল অফ ক্যাশ থেকে, যে সেটি হচ্ছে যে ব্যাংক বিবরণী কী জিনিস, অর্থাৎ ব্যাংক বিবরণী কাকে বলে বা ব্যাংক বিবরণী কী। ব্যাংক বিবরণী হচ্ছে যে আমানতকারীকে ব্যাংকের কাছে যখন আমরা টাকা রাখি তখন আমরাই আমানত করি। তাহলে আমানতকারী প্রতিষ্ঠান যখন ব্যাংকের নিকট থেকে তার নির্দিষ্ট সময়ের জন্য যে ধরনের লেনদেন বা কার্যকলাপ সম্পন্ন করেছে, কার্যকলাপগুলো কিন্তু অবশ্যই লেনদেন সম্পৃক্ত, এই জন্য লেনদেন শব্দটা আগে বলেছি, যে সমস্ত কার্যকলাপ লেনদেন সম্পর্কিত কার্যকলাপ সম্পন্ন করেছে তা যে বিবরণীতে ব্যাংক কর্তৃক সরবরাহ করা হয় তাকে আমরা ব্যাংক বিবরণী বলি। তাহলে ব্যাংক বিবরণীটা কে সরবরাহ করে? ব্যাংক বিবরণীটা মূলত ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীকে তার হিসাবের যাবতীয় লেনদেনগুলোকে একটি, এখন আমরা খুব সহজে বলতে পারি যে সেটি একটি প্রিন্ট ফরম্যাটে দেওয়া হয়। হস্তলিখিত অবশ্য এখন দেওয়া হয়ই না, আমার জানার মতে এখন কোনো ব্যাংকে দেয় কিনা আমি জানি না, কারণ সম্পূর্ণ বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমে কিন্তু তোমার এই অর্থাৎ ডিজিটাল পদ্ধতি কিন্তু এখন ব্যবহার করে টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন করা, বা তুমি যদি কোনো বছর শেষে তুমি তোমার লেনদেনের হিসাবগুলো যদি চাও ওই হিসাব সম্পর্কে, তাহলে তোমাকে ওই দেখো এই যে ব্যাংক সমন্বয় বিবরণীর কথা যে বিষয়টি বলছিলাম, যে এই ব্যাংক বিবরণী মূলত তাহলে তোমার আমানতকারীকে বা যার নামে ব্যাংকে হিসাবটি সংরক্ষিত আছে বা ব্যাংকে হিসাব রক্ষণ করা হয় তাকে মূলত ব্যাংক কর্তৃপক্ষ এটি নির্দিষ্ট সময়ান্তের লেনদেন সম্পর্কিত বিবরণী প্রদান করে থাকে। এবং এটা অলরেডি তোমাদের বলছিলাম যে ডিজিটাল ফরম্যাটে মূলত, যেহেতু এখন কম্পিউটারাইজড সফটওয়্যার বিভিন্ন ব্যাংকগুলো ব্যবহার করে, তাদের মতন করে তারা এই সফটওয়্যারগুলোই করে নিয়েছে। তো মূলত গ্রাহককে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই স্টেটমেন্টগুলো কিন্তু দেওয়া হয়। তো স্টেটমেন্টের এখন বিষয় হচ্ছে যে এই ব্যাংক বিবরণী আসলে এটার প্রয়োজনটা কোথায়? ব্যাংক বিবরণীর বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর তুমি এই ব্যাংকে রক্ষিত টাকার পরিমাণ তুমি জানতে পারো, 1। 2 নাম্বার হচ্ছে যে ব্যাংকে যে সমস্ত আন্তঃলেনদেন, যেমন বা ভেতর থেকে, অর্থাৎ তোমার কাছ থেকে যে সমস্ত অনুমতি নিতে হয় না, যেমন ধরো ব্যাংক চার্জ, সরকারের জন্য এক্সাইজ ডিউটি বা ভ্যাট বা এরকম কোনো চার্জ যদি থাকে, তারপরে SMS চার্জ কিংবা ডেবিট কার্ড চার্জ, এরকম কোনো চার্জ যদি থাকে, সেই সমস্ত চার্জগুলো কিন্তু তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। এই যে আন্তঃলেনদেন যেগুলো আছে, অর্থাৎ চেক বহির্ভূত যে লেনদেনগুলো, সেই সমস্ত লেনদেন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তারপরে যে দেনাদার কি করতে পারে, এখানে সরাসরি তোমার অ্যাকাউন্টে যে সমস্ত টাকা পয়সা জমা হয়েছে বা উত্তোলিত হয়েছে সেগুলোও কিন্তু আমরা এই হিসাবটা থেকে জানতে পারি। তো দেখো, এই হচ্ছে ব্যাংক বিবরণীর একটা বড় সুবিধা কিন্তু, যে আসলে ব্যাংক বিবরণীর মাধ্যমে তোমার টাকা কোথায় গিয়েছে কিংবা টাকা কত আছে এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তুমি জানতে পারো। ফলে ভুল বোঝাবুঝির যে অবকাশগুলো থাকে, বা হিসাব রক্ষকের সাথে যদি মালিক পক্ষের যদি কোনো মানে ভুল বোঝাবুঝির কথাই বলছিলাম আমি, যে এখানে তো আসলে আমরা বলি না যে এখানে যে হিসাব রক্ষক সে টাকাগুলো তসরুফ করেছে, তসরুফের বিষয়টা পড়ে, যে তাহলে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু সে এই মালিক পক্ষের কাছ থেকে কিন্তু উপস্থাপন করতে পারে, যে ব্যাংকে এত টাকা জমা আছে বা এত টাকা লেনদেন হয়েছে, এই হলো স্টেটমেন্ট। এছাড়াও গ্রহণযোগ্য হিসাব রক্ষণের জন্য বা আমাদের যে কারবারের যে বছর শেষে বা হিসাবকাল শেষে, আসলে বছর না বলাই ভালো, হিসাবকাল শেষে যে এই আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রস্তুত করি, সেখানে ব্যাংকে জমাকৃত অর্থের যথার্থ পরিমাণ কিন্তু আমরা সেখান থেকেও জানতে পারি।
যে আমাদের শুধুমাত্র যে খতিয়ানের মাধ্যমে, অর্থাৎ নগদান বইয়ের যে মধ্যে ব্যাংক সংক্রান্ত যে খতিয়ান থাকে বা ব্যাংকের যে খতিয়ান থাকে, সেটার সাথে যদি নাও মিলে ব্যাংক স্টেটমেন্টের, ওইটা নিয়ে আমরা গ্রহণযোগ্য একটা আহ, মানে হিসাবের যে ব্যবস্থা, সেখান থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট থেকে ওই ব্যাংকের যে জমা রয়েছে সেটিকে আমরা নিয়ে কাজ করতে পারি বা হিসাব রক্ষণ সম্পন্ন করতে পারি। তো এই যে এতগুলো সুবিধা, যে একটা ব্যাংক স্টেটমেন্টের সুবিধাটা কোথায়, বা এটা প্রামাণ্য দলিল হিসেবেও কিন্তু কাজ করে, এটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে ভবিষ্যতের জন্য এই যে ব্যাংক স্টেটমেন্ট যেটা দিল, একটা জিনিস খেয়াল রাখবে যে ব্যাংক স্টেটমেন্ট যখন নাকি দেয়, ব্যাংক কর্তৃপক্ষ কী করে, যথাযথ দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা থাকেন তিনি একটা সিল দেন, সিল দিয়ে একটি স্বাক্ষর দেন, তারপরে কিন্তু সেটি গ্রহণ করা হয়। তো এই কারণে আমরা বলেছি যে সেই স্টেটমেন্টটা কিন্তু একটি প্রামাণ্য দলিল হিসাবে কিন্তু ভবিষ্যতের স্মারক বা ভবিষ্যতের জন্য দলিল হিসাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি বা সংরক্ষণ করতে পারি। তো এতগুলো সুবিধা এই ব্যাংক স্টেটমেন্টের। তো এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আসলে এখন আসি যে এই যে ব্যাংক স্টেটমেন্ট যেটা আসলো, কিংবা ব্যাংক হিসাব যেটা ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে প্রস্তুত করে যেটা দিল, সেটার আসলে এই উদ্দেশ্যগুলা কি কি হইতে পারে। আমরা তো জানলাম যে এটার অনেকগুলো কেন দরকার পড়ে বা কেনই হয়। তো আমরা পাশাপাশি আমাদের আরও জানা দরকার যে এই স্টেটমেন্টটা আসলে আমাদের ব্যাংক হিসাবের মাধ্যমে কিভাবে নগদ নিয়ন্ত্রণটা কিভাবে হয় বা ক্যাশ কন্ট্রোলটা কিভাবে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আসলে প্রথমে বলি, স্টেটমেন্ট থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এতক্ষণে যে স্টেটমেন্টের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত থাকে। তো এই যে ক্যাশ কন্ট্রোলটা কিভাবে হয়, প্রথম কথা হচ্ছে তুমি যদি ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন সম্পন্ন করো, তাহলে কিন্তু এটার যে জবাবদিহিতা বা স্বচ্ছতা সেটা কিন্তু অনেক বেশি নিশ্চিত হয়। এটা তোমাকে প্রথমেই কিন্তু বুঝতে হবে যে তুমি একটি চেক রেজিস্টার মেনটেন হয়, সেই চেকটা স্বাক্ষর হয়, তারিখ, সেই যেহেতু চেক রেজিস্টার তুমি মেনটেন করো, সেখানে কিন্তু বিস্তারিত কিন্তু থাকে যে টাকার পরিমাণ কত, তারিখ কত, চেক নাম্বার কত, কাকে তুমি দিলা। তাহলে এখানে এই যে আমরা জবাবদিহিতার কথা বলছিলাম, এটা একটা কিন্তু বিরাট সুবিধা, যে নগদ নিয়ন্ত্রণ করা, আমার ক্যাশ বাক্স থেকে চুরি হয়ে যাওয়ার, হ্যাঁ, এইখানে কোনো ভয় নেই। 2 নাম্বার হচ্ছে যে আমরা যদি ব্যাংকের মাধ্যমে লেনদেনগুলোকে সম্পন্ন করি, তাহলে নগদ নিয়ন্ত্রণের সুবিধাটা কোথায়, বলছে যে এখান থেকে চুরি জালিয়াতি রোধ করা যায়। কারণ ব্যাংকের কাছ থেকে ব্যাংক লুট হয়ে গেল, ব্যাংক ডাকাতি নিয়ে গেল, তাতে আমার হিসাবের কোনো যায় আসে না। আমি ব্যাংকের নিকট যত টাকা আমানত রেখেছি তত টাকাই কিন্তু আমি গ্রহণ করব। ব্যাংকের সাথে সেইভাবে কিন্তু পেপারস অ্যান্ড ডকুমেন্টসে কিন্তু স্বাক্ষরিত থাকে বা আমরা চুক্তিবদ্ধ হই বা হিসাব খুলি। তাহলে এখান থেকে কিন্তু কি করা যায়, এখান থেকে এই চুরি জালিয়াতি যে শুধু রোধ করা যায় তাই না, যথার্থ নগদের যথার্থ ব্যবহারও কিন্তু নিশ্চিত করা যায়। আরও সুবিধা আছে যে নগদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ধরো তুমি যদি ব্যাংকে যদি এই তোমার টাকা যদি তুমি ব্যাংকে রেখে এই ক্যাশ বাক্সে রেখে দাও, তাহলে তুমি কিন্তু সেটা ব্যবহার করতে পারো না। কিন্তু ব্যাংকের কাছে যদি তুমি রাখো এবং তোমার যদি শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, যে বা এই ধরনের বা সিসি লোনের বা আমরা যেটাকে বলি ক্যাশ ক্রেডিট, এই জাতীয় যদি কোনো লেনদেন থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা নগদের যথার্থ ব্যবহার কিন্তু করতে পারি, যে আমার ক্যাশে না রেখে সেটা বেলা শেষে ব্যাংকে জমা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু একটা প্রতিষ্ঠানের এই যে নগদের যথার্থ ব্যবহার বা নগদ নিয়ন্ত্রণ যাই বলো, এই কাজগুলো কিন্তু আমরা সম্পন্ন করতে পারি। এছাড়াও এই ব্যাংকের মাধ্যমে যদি তুমি লেনদেনগুলো করো, তাহলে হিসাব রক্ষণের জন্য বা হিসাবের যে ফলাফল বা হিসাবের যে সমস্ত পরবর্তীতে ব্যাংক হিসাবটা যেখানে কাজে লাগে, সেখানে একটি যথার্থ ভিত্তিতে তুমি ব্যাংক ব্যালেন্সটি পেয়ে থাকো, যেটা তুমি কাজে লাগাতে পারো। এছাড়াও তো আমরা বলেছি যে ক্যাশ কন্ট্রোলের ক্ষেত্রে যে সমন্বয়গুলো করা দরকার, যেমন এই যে খরচের কথা যেগুলো বলেছি, সেগুলো কিন্তু খুব সহজে আমরা সমন্বয় করতে পারি। তো ইত্যাদি ইত্যাদি কারণে, এছাড়া তোমরা বইগুলো আরও বিস্তারিত পড়বে, আমি হয়তো এখানে তোমাদের জাস্ট ধারণাগুলো দিলাম যে এই যে ক্যাশ কন্ট্রোলটা কীভাবে হয়, চুরি জালিয়াতি কীভাবে রোধ হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই যদি তুমি ব্যাংকের মাধ্যমে যদি এই লেনদেনগুলো সম্পন্ন করো, তাহলে কিন্তু হিসাব রক্ষণ অর্থাৎ বা হিসাব নিরীক্ষা যেটা, সেই নিরীক্ষাতেও কিন্তু এটা কাজে আসে। যে ব্যাংক স্টেটমেন্ট যেটার কথা বললাম, সেখানেও কিন্তু কাজে লাগে, বা এটাকে ভিত্তি হিসাবে ধরা বা এটাকে অডিট কাজ সম্পন্ন করা, সেই ক্ষেত্রেও অডিটের ক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি। তো যাই হোক, এই ছিল আমাদের এই
ক্যাশ যে কন্ট্রোল আমরা ব্যাংকের মাধ্যমে কীভাবে করি বা ব্যাংক বিবরণীর মাধ্যমে কীভাবে করি। তো এই বিষয়গুলো আমরা আরও ভালোভাবে দেখব। তো যাই হোক, আজকের লেকচারটি আমি খুব বড় করছি না, যে মূলত আজকে ব্যাংক বিবরণী এবং এই ব্যাংক বিবরণী কী কাজে লাগে বা নগদ নিয়ন্ত্রণ কীভাবে হয় ব্যাংকের মাধ্যমে সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম। তো যাই হোক, পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা অবশ্যই আরেকটু আগাবে। আমি হয়তো নেক্সট তোমাদের যে লেকচারটা দেবো সেটা দেবো আমি ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে। যে কারণ এই যে ব্যাংক স্টেটমেন্টটা তাহলে কেন আলোচনা করলাম, কারণ ব্যাংক বিবরণীটা যদি তুমি খুব ভালোভাবে যদি না বুঝো, তুমি যদি খতিয়ান না বুঝো, তুমি যদি 2 ঘরা নগদানের যে ব্যাংক কলামটা যদি না বুঝো, তাহলে এই ব্যাংক বুকের সাথে যে ব্যাংক বিবরণীর যে একটা পার্থক্য তৈরি হয়ে যায়, সেই সংক্রান্ত কিন্তু তোমাদের মানে ধারণা দিতে পারতাম না। তো ধারণাটা আগে এই জন্য দিয়ে নিলাম যে ব্যাংক বিবরণীটা কী জিনিস, সেখানে কী কী থাকে, সেখানে কোন কোন বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত হয়, সেটা কী কাজে লাগে, এটা গুরুত্বটা কোথায়, ক্যাশ কন্ট্রোলটা কেন করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই বিষয়গুলোকে তোমরা একটু গুরুত্বের সঙ্গে নিবা। যে যতটুকু আজকে লেকচার দিয়েছি অতটুকু যদি একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, লেকচার যদি তুমি খেয়াল করো যে খুব বেশি কিন্তু না, 10-11 মিনিট। এই 10-11 মিনিট কথা যদি তুমি মনোযোগ দিয়ে শুনতে না পারো, তাহলে তো ব্যর্থতা তোমার। কারণ তুমি রিউইন্ড করে বারবার শুনতে পারবা। হ্যাঁ, এই ভিডিওগুলো আপলোড করার একটা উদ্দেশ্য হচ্ছে যে তুমি যখনই সময় পেলাম, পড়তে কতক্ষণ লাগে, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে 10-15 মিনিটই হয়ে যাবে। তো যাই হোক, কারণ এই ছোট্ট বিষয়টা যদি না বুঝো, তাহলে কিন্তু আগামী ক্লাসে যখন নাকি আমি ব্যাংক সমন্বয় বিবরণী করাবো তখন তোমাদের বুঝতে আরও অনেক অসুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাশ কন্ট্রোল চ্যাপ্টার থেকে যে ব্যাংক সমন্বয় বিবরণী যেগুলো থাকে বা আসে, মনে রাখবা যে এই চ্যাপ্টারটা কিন্তু আরও বেশ কয়েকবার তোমাদের কাজে লাগবে বিভিন্ন বিষয়ে। যে উপরের দিকে যখন অনার্সে যারা স্পেশালি আছো, যে তাদের কিন্তু আরও ব্যাংক সমন্বয় বিবরণী কয়েকবার পড়তে 4th ইয়ারে গিয়েও কিন্তু লাগবে। তো এই কারণে ফার্স্ট ইয়ারে তোমরা ভালো করে শিখে নাও, যাতে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়। ছোট ছোট বিষয়গুলোকে মনোযোগ দিয়ে বুঝে নিবা, ইনশাল্লাহ তোমরা পারবে। আমার তো দোয়া তোমাদের প্রতি থাকলোই যে তোমরা ভালো করবে। কিন্তু আমি শুধু দোয়া করলেই কাজ হবে না, সাথে সাথে তোমাদেরও কিন্তু চেষ্টা করতে হবে। তো দোয়া এবং চেষ্টা যখন সম্মিলিত প্রচেষ্টা যখন একত্রিত হবে, তখন তুমি সফল হবে। তো যাই হোক, এই ভালো কথা শোনো, ভালোর পথে চলো। আর নিজেকে আগামী দিনের জন্য যথার্থ মানুষ হিসেবে প্রস্তুত করো, দক্ষ হিসেবে প্রস্তুত করো, যেন জব মার্কেটে তোমাকে জব খুঁজতে না হয়, তোমাকে যেন জব যেন খুঁজে নেয়। এরকম যদি হয় তাহলে অতি উত্তম। তো সে পর্যন্ত যাই হোক, আগামী লেকচার দেওয়ার আগ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে। আজকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেকচারটি শেষ করছি। আল্লাহ হাফেজ।